আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে অনার্স তৃতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা সংকরণের অন্তর্ভুক্ত ভিএসইপিআর তত্ত্ব বা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন যে থিওরি আছে, সেই থিওরি বা মতবাদটি আমরা বিভিন্ন সংকরণের ক্ষেত্রে আলোচনা করছিলাম। তো আজকে আমরা সেই একই ধারাবাহিকতায় আর একটি সংকরণের আলোকে এই ভিএসইপিআর তত্ত্ব বা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরিটি আলোচনা করব। তো গতদিন আমরা যে সংকরণের আলোকে এই তত্ত্বটি বা থিওরিটি আলোচনা করেছিলাম সেটি ছিল sp3d সংকরণ, sp3d সংকরণ। এবং সেই সংকরণের আলোকে আমরা দেখেছি যে কোনো একটি অণুর কেন্দ্রীয় পরমাণুতে যদি sp3d সংকরণ ঘটে এবং সেই সংকরণের ফলে যে 5টি সংকর অরবিটাল তৈরি হয় এবং সেই সংকর অরবিটালগুলো দিয়ে অর্থাৎ প্রত্যেকটি সংকর অরবিটাল দিয়ে যদি বন্ধন গঠন হয় সেই অণুতে, অর্থাৎ কোনো যদি মুক্ত জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি না থাকে, তবে অণুর আকৃতি সাধারণত হয় ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। কিন্তু যদি অণুতে কেন্দ্রীয় পরমাণুর sp3d সংকরণ হয়েছে কিন্তু একটি মুক্তজোড় ইলেকট্রন আছে অথবা দুটি আছে অথবা তিনটি আছে, তবে দেখা যায় অণুর যে আদর্শ আকৃতি হওয়া উচিত ছিল sp3d সংকরণের কারণে, অর্থাৎ ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হওয়া উচিত ছিল, সেটি না হয়ে বিভিন্ন আকৃতি হতে পারে। যেমন যদি কোনো সংকর অরবিটালে একটি মুক্তজোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ একটি সংকর অরবিটাল যদি বন্ধন গঠন না করে জোড় ইলেকট্রন থাকার কারণে, তবে অণুর আকৃতি দেখা যায় বিকৃত চতুস্তলকীয় হয়, যেটাকে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল বলা হয়। আর যদি অণুতে মুক্তজোড় ইলেকট্রন থাকে দুটি, তবে দেখা যায় অণুর আকৃতি হয় টি শেপ, অর্থাৎ টি আকৃতির। আবার দেখেছি আমরা যে অণুতে যদি তিনটি মুক্তজোড় ইলেকট্রন থাকে বা সংকর অরবিটালের মধ্যে তিনটি সংকর অরবিটাল যদি বন্ধন গঠন না করে, তবে দেখা যায় অণুর আকৃতি হয় সরল রৈখিক বা লিনিয়ার। সেটি কিসের আলোকে এরকম ভিন্ন হচ্ছে বা বন্ধন কোণ কেন ভিন্ন হচ্ছে, সেটি আমরা ভিএসইপিআর তত্ত্বের অনুযায়ী আলোচনা করেছি। কারণ ভিএসইপিআর তত্ত্ব সেই বিষয়টি আলোচনা করে যে কোনো অণুতে যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে, তবে সেই মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবে সেই অণুর আকৃতি বা বন্ধন কোণের চিত্র কেমন হতে পারে সেটি কিন্তু ভিএসইপিআর তত্ত্ব বা তত্ত্বে আলোচনা করা হয়। ওকে, তাহলে আজকে আমাদের যে সংকরণের আলোকে এই ভিএসইপিআর তত্ত্ব আলোচনা করব সেটি হচ্ছে sp3d2। এই সংকরণের আলোকে বা এই সংকরণ যে অণুগুলোতে ঘটে থাকে সেই অণুর আকৃতি মুক্তজোড় ইলেকট্রনের কারণে কিরূপ হতে পারে সেটি আমরা এখানে আজকে আলোচনা করব। ওকে, তো sp3d2 সংকরণ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই সংকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ স্তরের একটি s, তিনটি p এবং দুটি d অরবিটাল পরস্পর সঙ্গে মিশ্রিত হয়েছে, যার ফলে 6টি সংকর অরবিটাল তৈরি হবে। যেহেতু 6টি পারমাণবিক অরবিটাল পরস্পর সঙ্গে মিশ্রিত হচ্ছে, অতএব সংকর অরবিটালও তৈরি হবে 6টি। এবং আমরা এও দেখেছিলাম যে sp3d2 সংকরণ যেসব অণুতে ঘটে থাকে তাদের আদর্শ আকৃতি হয় সাধারণত অষ্টতলকীয় এবং বন্ধন কোণ সাধারণত হয়ে থাকে 90 ডিগ্রি। যেমন সালফার হেক্সাফ্লোরাইড, এখানে এ পরিবর্তে আমরা যদি সালফার বসাই তাহলে সালফার হেক্সাফ্লোরাইড হবে, যদি এর পরিবর্তে সেলেনিয়াম বসাই তাহলে সেলেনিয়াম হেক্সাফ্লোরাইড হবে, যদি টেলুরিয়াম বসাই তাহলে টেলুরিয়াম হেক্সাফ্লোরাইড হবে।
আর যদি এফ এর পরিবর্তে আমরা ক্লোরিন বসাই তাহলেও ভিন্ন ভিন্ন অণু আমরা পাবো। তো প্রথমত কথা হচ্ছে কোনো অণুতে sp3d2 সংকর হয়েছে এবং সেই সংকনের ফলে যে 6টি সংকর অরবিটাল তৈরি হবে, সেই 6টি সংকর অরবিটাল দিয়েই যদি বন্ধন গঠন হয়, অর্থাৎ 6টি বন্ধনই যদি গঠিত হয়, সেটাকে বলা হয় AB6 টাইপ অণু, AB6 টাইপ অণু বা আয়ন। আর যদি একটি সংকর অরবিটাল দিয়ে বন্ধন গঠন না হয়, যেটাতে মুক্ত জোড় ইলেকট্রন আছে বা ইলেকট্রন জোড় অবস্থায় আছে, সেটাকে বলবো AB5LP টাইপ অণু। আর যদি দুটি মুক্ত ইলেকট্রন থাকে বা দুটি সংকর অরবিটাল যদি বন্ধন গঠন না করে, তবে সেটাকে আমরা বলবো AB4LP2 টাইপ অণু। সেই অণুগুলোর, সেই টাইপের অণুগুলোর উদাহরণও দেয়া আছে। ওকে, খেয়াল করো যে যদি 6টি সংকর অরবিটাল দিয়েই বন্ধন গঠন হয়ে যায়, কোনো মুক্ত ইলেকট্রন না থাকে, তবে অণুর আকৃতি, প্রকৃত আকৃতি হবে অষ্টতলকীয় এবং বন্ধন কোণ হবে 90°। আর যদি একটি মুক্ত ইলেকট্রন থাকে কোনো সংকর অরবিটালে, সেটি যদি বন্ধন গঠন না করে, তবে অণুর আকৃতি হবে বর্গাকার পিরামিডীয়, যেটাকে বলা হয় স্কয়ার পিরামিডাল। আর যদি দুটি মুক্ত ইলেকট্রন থাকে, তবে অণুর আকৃতি হবে বর্গাকার সমতলীয়, যেমন জেনন টেট্রাফ্লুরাইড অণুটিতে ঘটে থাকে। ওকে, তো আমরা প্রথমত আদর্শ অণু অর্থাৎ sp3d2 সংকর হয়েছে এবং বন্ধন গঠন হয়েছে 6টি, এরকম একটি অণু যেমন সালফার হেক্সাফ্লোরাইড, এই অণুটির সংকর প্রথমে ব্যাখ্যা করব, তারপর আমরা VSEPR তত্ত্ব অনুযায়ী এদের বিচ্যুতি ব্যাখ্যা করব। ওকে, তো সালফার হেক্সাফ্লোরাইড অণুতে কেন্দ্রীয় পরমাণু সালফার এবং এখানে যে sp3d2 সংকর হয়েছে তার ব্যাখ্যা আমরা যে ফর্মুলা জানি সেখান থেকে দিতে পারবো। x সমান হাফ ইন্টু ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, সালফারের বহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন আছে? 6টি ইলেকট্রন আছে। দেখো 4 এবং 2, 6টি। তাহলে ভির মান হচ্ছে 6 প্লাস এম আছে এখানে, যে এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। সালফার হেক্সাফ্লোরাইডে একযোজী পরমাণু আছে ফ্লোরিন, কয়টি আছে? 6টি। 6 মাইনাস ক্যাটায়ন নেই, কোনো ধনাত্মক আধান নেই, 0, প্লাস অ্যানায়ন, কোনো ঋণাত্মক আধান নেই, 0। তাহলে 6 আর 6 12, 12কে 2 দ্বারা ভাগ করলে আমি পাচ্ছি 6। তাহলে সংকর অরবিটালের সংখ্যা পাওয়া যাচ্ছে 6 এই অণুটির কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে। তাহলে সংকর অরবিটালের সংখ্যা 6 তখনই পাওয়া যায় যদি সেখানে sp3d2 সংকরণ ঘটে থাকে। ওকে, তাহলে সেই সংকরণ ব্যাখ্যার জন্য প্রথমে আমরা সালফারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস লিখব এবং এখানে দেখতে পাচ্ছি আমরা 3p-তে যদি আমরা ভেঙে লিখি, চারটি ইলেকট্রন আমরা কিভাবে ভাগ করে দিব? এটাতে 2টি, 3p-y একটি, 3p-z একটি। তাহলে এখন দেখা যাচ্ছে সালফারের স্বাভাবিক অবস্থায় তার বহিস্থ স্তরে বিজোড় ইলেকট্রন অবস্থা আছে 2টি মাত্র। কারণ সালফার যদি উত্তেজিত হয়ে 3px থেকে একটি ইলেকট্রন জোড় ভেঙে 3d-z চলে যায়, আবার 3s থেকে একটা ইলেকট্রন যদি জোড় ভেঙে 3d x² - y² চলে যায়, তবে উত্তেজিত অবস্থায় এমন হবে। এখানে কিন্তু ভুল আছে, 3p-y একটি হবে। ওকে, তাহলে একটি 3s, 3টি p এবং 2টি d, এই টোটাল 6টি পারমাণবিক অরবিটাল পরস্পরের সঙ্গে যদি মিশ্রিত হয়, তাহলে সংকরণটা হবে sp3d2। ওকে, তাহলে sp3d2 সংকরণের সংকর অরবিটাল তৈরি হয় কয়টি? 6টি। সেই 6টি সংকর অরবিটাল আমি যদি লিখি,
6টি সংকর অরবিটাল লেখা হলো। এখন আমরা ইলেকট্রন ভাগ করে দিব সংকর অরবিটালগুলোর মাঝে। সংকরণে অংশগ্রহণ করেছিল কয়টি ইলেকট্রন? 3s এর 1টি, 3p 3টি, 3d 2টি, টোটাল 6টি ইলেকট্রন। যেহেতু সংকর অরবিটালগুলোর শক্তি সমান, সেই জন্য আমরা এদের সবার মাঝে হুন্ডের নীতি অনুযায়ী প্রথমে 1টি করে ইলেকট্রন দিয়ে দিব। একটি করে আমরা ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে যেহেতু প্রতিটি সংকর অরবিটালে 1টি করে ইলেকট্রন আছে বা বিজোড় ইলেকট্রন আছে, সেই জন্য প্রতিটি সংকর অরবিটাল দিয়ে বন্ধন গঠন সম্ভব। কারণ আমরা বলেছিলাম যে কোনো একটি পরমাণুর বহিস্থ স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে, সেই বিজোড় ইলেকট্রন সমৃদ্ধ অরবিটালগুলো দিয়ে সেই পরমাণুটি বন্ধন গঠন, সমযোজী বন্ধন গঠন করতে পারবে। তো সেক্ষেত্রে সালফারের বহিস্থ স্তরে sp3d2 সংকরণ হলে যে 6টি সংকর তৈরি হয়, তাদের সবার ক্ষেত্রে 1টি করে বিজোড় ইলেকট্রন আছে, তাহলে অবশ্যই এদের সবার দ্বারা সমযোজী বন্ধন গঠন করা সম্ভব। এই জন্য এই 6টি সংকর অরবিটালের সঙ্গে 6টি ফ্লোরিনের পারমাণবিক অরবিটাল, অর্থাৎ ফ্লোরিনের বহিস্থ স্তরে যে বিজোড় ইলেকট্রন সমৃদ্ধ যে পারমাণবিক অরবিটালটি আছে, সেটি অধিক্রমণের মাধ্যমে বন্ধন করতে হবে। দেখো এই যে এখানে ভুল করা হয়েছে, এটা 3s হবে, এগুলো সব সময় 3p হবে। এই যে 6টি পারমাণবিক অরবিটাল মিশ্রিত হয়ে 6টি sp3d2 সংকর অরবিটাল সৃষ্টি হয়েছে, এবং যারা পরস্পর থেকে অষ্টতলকীয়ভাবে অবস্থান করছে। এবং এই 6টি সংকর অরবিটালের মধ্যে এই দুটি সংকর অরবিটাল কিন্তু অক্ষীয়, এই দুটি সংকর অরবিটাল হচ্ছে অক্ষীয়। বাকি যে 4টি সংকর অরবিটাল আছে, এদের একটা বর্গাকার টাইপ আর কি, এই 4টি সংকর অরবিটাল হচ্ছে নিরক্ষীয়। যা হোক, তাহলে এই 6টি সংকর অরবিটালের সঙ্গে কার অধিক্রমণ হবে? 6টি ফ্লোরিনের 2p x বা অথবা 2p z যাই বলো না কেন, ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস করলে তো আমরা দেখতে পাবো যে ফ্লোরিনের বহিস্থ স্তর কি 2s2 2p5। এখন এই 2p5 কে যদি ভেঙে লেখা হয়, তাহলে 2px দুইটি, 2py দুইটি এবং 2pz কিন্তু একটি হবে। তাহলে বহিস্থ যে p অরবিটালটি থাকলো অর্ধপূর্ণ বা বিজোড় ইলেকট্রন সমৃদ্ধ, সেই বিজোড় ইলেকট্রন সমৃদ্ধ পারমাণবিক অরবিটাল দিয়ে প্রত্যেকটি sp3d2 সংকর অরবিটালের সঙ্গে অধিক্রমণ হবে। অধিক্রমণ হলে 6টি বন্ধন গঠিত হবে, সেই বন্ধনগুলো এমন হবে। ওকে, এবং সেই প্রতিটি বন্ধনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এখন তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখলাম যে sp3d2 সংকরণে যদি 6টি সংকর অরবিটাল দিয়ে যদি বন্ধন গঠন হয়ে থাকে, তো সেক্ষেত্রে অণুর আকৃতি আদর্শ আকৃতি হবে, অর্থাৎ অষ্টতলক আকৃতি হবে এবং বন্ধন কোণ 90 ডিগ্রি হবে। কিন্তু এর থেকে যদি ভিন্ন হয়, আমরা যদি একটা ভিন্ন অণুর কথা চিন্তা করি, যে ab5 এবং lp, অর্থাৎ লোন পেয়ার বা মুক্ত ইলেকট্রন আছে 1টি, এরকম কোন একটা অণুর কথা যদি চিন্তা করি, যেমন আমরা উদাহরণে কিন্তু দেখেছিলাম ক্লোরিন পেন্টা ফ্লোরাইড, ক্লোরিন পেন্টা ফ্লোরাইড, এই অণুটির যে কেন্দ্রীয় পরমাণু আছে ক্লোরিন, এর sp3d2 সংকরণ হয়েছে, কিন্তু সেখানে একটি সংকর অরবিটাল জোড় অবস্থায় আছে, ইলেকট্রন জোড় অবস্থায় আছে। সেটা ব্যাখ্যা আমরা কীভাবে দিব? ক্লোরিনে আমরা ইলেকট্রন বিন্যাস লিখি, একেবারে উত্তেজিত অবস্থাটা লিখলাম, থ্রি পি এক্সে যে দুটি এবং থ্রি পি ওয়াই যে দুটি থাকবে, সেই দুটি ইলেকট্রন জোড় ভেঙে 3d-তে চলে যাবে।
এরকম হবে, উত্তেজিত অবস্থাকে লিখেছি। 3p5 কিন্তু থাকে ক্লোরিনের, সেই 3p5 থেকে দুটি পি অরবিটালের ইলেকট্রনগুলো জোর ভেঙে তার পরের শক্তি স্তরে 3Dর ফাঁকা 3Dতে চলে যাবে। তো এখন যদি আমরা এদের সংকরণ দেখাই, এই 3s এর একটি, 3pর তিনটি এবং 3Dর দুটি, এই যে 6টি সংকরণ যদি মিশ্রিত হয় তাহলে সংকরণটার নাম হবে sp3d2 সংকরণ। এবং সংকরণে সংকরণ তৈরি হবে কয়টি? 6টি। ছয়টি সংকরণ লিখলাম আমরা। এখন ইলেকট্রন সেট করে দিব। ইলেকট্রন রোল আছে কত? 2 3 5, 5 আর 2 7টি ইলেকট্রন। তাহলে যেহেতু সবার শক্তি সমান, সবাইকে আগে একটি করে দিব। হুন্ডের নীতি অনুযায়ী 6টি ইলেকট্রন দেওয়া হলো, আর একটি ইলেকট্রন আছে, টোটাল 7টি ইলেকট্রন, এটা জোড় অবস্থা হয়ে গেল। তাহলে এই যে 6টি সংকর অরবিটাল সৃষ্টি হলো, এই 6টি সংকর অরবিটালের মধ্যে এই সংকর অরবিটালটা কিন্তু কি অবস্থায় আছে? জোড় অবস্থায় আছে। তাহলে এই সংকর অরবিটাল দিয়ে কিন্তু বন্ধন গঠন সম্ভব নয়। বাকি যে 5টি সংকর অরবিটাল আছে যেগুলোতে ইলেকট্রনগুলো বিজোড় অবস্থায় আছে, এই সংকর অরবিটাল দিয়ে কিন্তু বন্ধন গঠন সম্ভব। তো sp3d2 সংকরণ হলে সংকর অরবিটাল 6টিকে কিভাবে রাখতে হয়? অষ্টতলকীয় ভাবে। সেগুলো আমরা আঁকি দেখি। ছয়টি সংকর অরবিটাল আঁকা হয়ে গেল। এখন এদের সঙ্গে একটি আছে কি জোড় অবস্থায় আছে ইলেকট্রন, তাহলে এটি বন্ধন গঠন করবে না। বাকি সবগুলোতে একটি করে ইলেকট্রন আছে, একটি করে ইলেকট্রন আছে। তো এই যে একটি করে ইলেকট্রন যে সংকর অরবিটালগুলোতে আছে সেগুলোর সঙ্গে 5টি ফ্লোরিনের 2pz বা 2px যে অরবিটালটি আছে তার মধ্যে অধিক্রমণ হবে। তাহলে এদের মধ্যে এভাবে অধিক্রমণ হবে। অধিক্রমণ হলো, বন্ধনগণ হলো 5টি এবং একটি থাকলো মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনের কারণে অণুর আকৃতি ভিন্ন হয়ে যায় এবং অণুর আকৃতি হয় বর্গাকার পিরামিডীয়। এই বন্ধনটা গঠিত হয় না, এটা থাকে মুক্ত জোড় অবস্থায়। বাকি বন্ধনগুলো গঠিত হয় এভাবে। তাহলে এই অণুটির আকৃতি হচ্ছে বর্গাকার পিরামিডীয়। মুক্ত ইলেকট্রনের কারণে আকৃতিটা অষ্টতলকীয় না হয়ে ভিন্ন হয় এবং আকৃতিটা হয়ে যায় বর্গাকার পিরামিডীয়। বর্গাকার বর্গাকার পিরামিডীয়, এরকম অণু আকৃতি হয়। ওকে, তাহলে আমরা দেখলাম ভিএসসিপি তত্ত্বের আলোকে এই ধরনের অণু ক্ষেত্রে সংকরণ আলোচনা। ওকে, এখন আমরা যদি এরকম একটা অণু চিন্তা করি যে বন্ধন গঠন হবে 4টি এবং মুক্ত যে ইলেকট্রন আছে 2টি, এরকম অণু কিন্তু আমরা দেখলাম জেনন
টেট্রাফ্লোরাইড। কেন্দ্রীয় পরমাণু জেননের sp3d2 সংকর হয়েছে, কিন্তু 4টি ফ্লুরিনের সঙ্গে 4টি সংকর অরবিটাল বন্ধন হয়েছে, বাকি 2টি সংকর অরবিটাল দিয়ে কোনো বন্ধন গঠন হয়নি। অর্থাৎ মুক্ত ইলেকট্রনের কারণে অনুর আকৃতি অষ্টতলকীয় না হয়ে বর্গাকার সমতলীয় হয়। তার ব্যাখ্যা আমরা কীভাবে দিব? জেননের পারমাণবিক সংখ্যা তো 54, তোমরা জানোই। এর একেবারে উত্তেজিত অবস্থাটা যদি আমরা লিখি, এর বহিস্থ স্তর হচ্ছে 5s হবে, 5s2 5p6 হওয়ার কথা স্বাভাবিক অবস্থায়, কিন্তু সেটি না হয়ে 5s2 এবং 5p6 হওয়ার কথা। 5p6 থেকে 2টি p অরবিটাল হওয়ার কথা 5p6। 5p6 এ 6 কে যদি ভেঙে লিখি, 5x এ 2টি, 5py 2টি, এবং 5pz এ 2টি। এটা স্বাভাবিক অবস্থায়, কিন্তু উত্তেজিত অবস্থায় কি হবে? এই 5p থেকে 2টি px অথবা py অথবা py pz অথবা px pz যাই হোক না কেন, এই 2টি পারমাণবিক অরবিটাল থেকে ইলেকট্রন জোড় ভেঙে পরবর্তী 5d তে চলে যাবে। 5d 2টিতে চলে যাবে, 5dz স্কয়ার একটি, 5dx স্কয়ার মাইনাস y স্কয়ার একটি। তাহলে তখন কি হবে? 5s থেকে 5p থেকে জোড় ভেঙে 5px এর 2টি থাকলো, কিন্তু 5py এবং 5pz থেকে জোড় ভেঙে গেল। জোড় ভেঙে 5d তে চলে গেল। এখানে চলে গেল। তাহলে 5s এবং 5py এবং 5pz থেকে ইলেকট্রন জোড় ভেঙে পরবর্তী ফাঁকা 5d তে চলে গেল। তাহলে এখন এই যে 6টি পারমাণবিক অরবিটাল আছে বহিস্থ স্তরের, এই 6টি পারমাণবিক অরবিটাল পরস্পরের সঙ্গে মিশ্রিত হয়ে সংকরণ হবে sp3d2, এবং যে 6টি সংকর অরবিটাল তৈরি হবে সেগুলো হচ্ছে নিম্নরূপ। এবং এখানে মোট ইলেকট্রন ছিল কয়টি? 2 2 4 4 4 8টি। তাহলে আমি 8টির মধ্যে সবাইকে আগে একটি করে দিয়ে দিই, কারণ সংকর অরবিটাল শক্তির সমান। হুন্ডেন নিতে সবাইকে দিলাম, এবার বাকি 2টা ইলেকট্রন এইভাবে দিচ্ছি। তাহলে এই যে 2টি সংকর অরবিটাল, এই 2টি সংকর অরবিটাল কিন্তু জোড় অবস্থায় আছে। তাহলে এই 2টি সংকর অরবিটাল দিয়ে কোনো বন্ধন কিন্তু গঠিত হবে না, কারণ এটা জোড় অবস্থায় আছে। জোড় অবস্থায় থাকলে সেই অরবিটাল দিয়ে কিন্তু বন্ধন গঠন হয় না। তাহলে বাকি যে 4টি সংকর অরবিটাল আছে, এই 4টি সংকর অরবিটাল দিয়ে 4টি বন্ধন গঠিত হবে। তাহলে 6টি সংকর অরবিটাল আমরা আগে এঁকে নেই। ছয়টি সংকর অরবিটাল আঁকলাম অষ্টতলকীয় ভাবে, কিন্তু এর মধ্যে বন্ধন গঠন হবে, এই 2টি বন্ধন গঠন হবে না। অক্ষীয় যে 2টি আছে, আর নিরক্ষীয় যে 4টি আছে, এই 4টিতে 4টি বিজোড় ইলেকট্রন আছে। তাহলে এদের সঙ্গে ফ্লোরিনের pz এর অধিক্রমণ হবে 4টি ফ্লোরিনের। বন্ধন গঠন হবে, ফলে অণুর আকৃতিটা হবে সমতলীয় বর্গাকার। চারটি বন্ধন দিয়ে সমতলীয় বর্গাকার, আর এই 2টি মুক্ত ইলেকট্রন এভাবে অবস্থান করবে। তাহলে অণুর আকৃতির আমরা লিখবো হচ্ছে সমতলীয়
বর্গাকার। তাহলে আমরা sp3d2 সংকরণের ক্ষেত্রেও ভিএসসিপি এর তত্ত্বর আলোচনা দেখলাম। তো আগামী দিন ইনশাল্লাহ আমরা একটি সংকরণ যে আমাদের বাকি আছে sp2d সংকরণ, এই সংকরণ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।